সন্ধ্যা পেরায় ছুঁই ছুঁই। সবাই মিলে নীলের বাসার পেছনে বাগানে বসে আছে। বাগানটা বেশ বড় হতে কেমন যেন জঙ্গল জঙ্গল অনুভূতি আসে। সবাই হাসি ঠাট্টাতে মেতে উঠেছে। শুরুতেই রিহান হাসতে হাসতেই বলল, আচ্ছা দাদা ভাই, আজকে রাতের প্ল্যান কি? নীল মুখ গোমড়া করে বলল, আমার পকেট খালি করার ধান্দা করিস না আবার। নীলের কথাতে সবাই হাসতে লাগলো। অনিক মাথার পেছনটায় হাত রেখে বলল, আচ্ছা যেহেতু বাসাতে থিয়েটার রুম আছে তো সিনেমা দেখলে কেমন হয়? এভরিওয়ান কি মত? হাফসা উৎসাহ নিয়ে বলল, সেই আইডিয়া। এই ভাইয়া শোন না, প্লিজ আমাকে কালারফুল পপকর্ন এনে দিবে আজকে। সেই হবে। সিনেমার সাথে পপকর্ন, উফ, সাথে সফট ড্রিঙ্কস হলে তো উড়েই যাব। নীল হাসতে হাসতে বলল, একটু কম খাবো না আমার? যে গন্ডারের মতো শরীর ছিল, অনেক কষ্ট করে চিকনি চামেলি হয়েছিস, আবার না ফুলে যাস। সবাই একযোগে হাসতে লাগলো। হাফসা মুখ গোমড়া করে ফেলল। ভাইয়া আমি একা না, পরিও মোটু ছিল। পরি চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, এই আমি মোটেও মোটা ছিলাম না, আমি ছিলাম গোলুমলু। হাফসা চোখ দিয়ে ইশারা করে বলল চুপ থাকতে, কিন্তু পরি চুপ হলো না। ভাইরে ভাই, একটু গুলুমুলু ছিলাম বলে সবাই মোটা নামক উপাধি ঝুলিয়ে দিয়েছিল। এখন এতগুলো মানুষের সামনে মান সম্মান খোয়ানো যাবে না। হাফসা বেচারা মুখ গোমড়া করে রইল। অনিক হাফসাকে এক নজরে দেখে বলল, হাফসা ইউনো, যারা মোটা তাদের কি বলা হয়? হাফসা কিছু বলল না। এই অনিক আবার কোন উপাধি দিতে যাচ্ছে কে জানে। অনিক ভ্রু নাচিয়ে বলল, যারা মোটা তাদেরকে এক্সট্রা কিউট বলা হয়। হাফসা অনিকের দিকে উজ্জ্বল চোখে তাকালো। ইস, কেউ তো একজন হাফসাকে সাপোর্ট দিল। হাফসা নীলকে ভেংসি কেটে দিল। নীল হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। কিছু সময় পর হাসি থামিয়ে বোনের কাছে গিয়ে বসল সে। তারপর বলল, হাফসা বাবু রাগ করে না, অনিকই রাইট, তুমি এক্সট্রা কিউটই ছিলে, তো আবার এক্সট্রা কিউট হয়ে যাও তো। এই কথা বলতেই সবাই হাসতে লাগলো। হাফসা রাগী চোখে তাকাতেই সবাই দমে গেল। এক পর্যায়ে নিশাত বলল, তো ফাইনাল, রাতে সিনেমা দেখব। সবাই সম্মতি জানালো। রনি জিজ্ঞাসা দৃষ্টিতে চেয়ে বলল, তো কি মুভি দেখা হবে? সবাই ভাবতে লাগলো। নীল পরীর দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, অবশ্যই হরর মুভি। হরর মুভি শুনতেই পরীর চোখ ছানাবড়া হয়ে গেল। পরী শুকনো ঢোক গিলে তুতলিয়ে বলল, কেন? অন্য মুভি নয় কেন? হরর মুভি ক্যান্সেল। অনিক ভেবে বলল, ওকে, তাহলে কি দেখা যায়? পরীর চোখ মুখে খুশির ঝলকানি ফুটে। নীল নাক কুঁচকে বলে, ক্যান্সেল কেন হবে? অবশ্যই আমরা হরর মুভি দেখব। পরী ভয়ার্ত চোখে তাকে বলল, না, অন্য মুভি। নীল পরীর দিকে তাকিয়ে প্রশ্নসূচক সুরে বলল, কেন পরী, তুমি বুঝি ভয় পাও? পরী শুকনো ঢোক গিলে নিল। তার দৃষ্টিতে অসহায় প্রকাশ পাচ্ছে। তবু সে বিপরীত উত্তর দিল, মোটেও না, আমার ভালো লাগে না তাই বলছি। নীল বাঁকা হাসল। মেয়েটাকে জ্বালাতে চাচ্ছে সে। বুঝেছি, ভয় পাও কিন্তু বলবে না। এই সবাই শোন, হরর মুভি বাদ, পরী ভয় পায়। পরী চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, আমি ভয় কেন পাবো? নীল মুখ টিপে হাসছে। ভালোই চটেছে পরী। তো বলছো ভয় পাও না? পরী একটু ভাব নিয়ে বলল, না, ভয় পাই না। এবার নীল মুচকি হাসলো। তারপর বলল, তো আর কি, হরর মুভি ডান। পরী তো ভয় পায় না। পরী অসহায় দৃষ্টিতে নীলের দিকে তাকিয়ে রইল। নীল বাঁকা হাসছে। পরীর কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেছে এই হালকা শীতের মধ্যেও। পরী তো বারবার করে চাইছে যাতে কোনোভাবে হরর মুভি দেখা বাদ হয়ে যায়, কিন্তু মানুষ যা চায় তা পায় না। পরীর ক্ষেত্রেও ঠিক তেমনই হলো। সন্ধ্যার নাস্তা বানাতে ব্যস্ত রোজিনা বেগম। বাড়িতে এতগুলো মানুষ, সবার জন্য হালকা পাতলা নাস্তা তো বানাতেই হবে। আবার রাতে নাকি মুভি দেখবে, তাই ডিনার করবে কি করবে না তার কোনো সঠিক ঠিকানা নেই। একটু ভারী নাস্তায় বানাচ্ছেন উনি। কাজে সাহায্য করছে বাসার সার্ভেন্ট। চপ ভাজতে ভাজতে রোজিনা বেগম বললেন, কলি শোন, আমি তোর ভাইজানকে কফি দিতে যাচ্ছি, একটু চপগুলো দেখতো। কলি বলল, আসছি আপা। রোজিনা বেগম কফি হাতে নিয়ে বলল, পারবি তো? কলি সম্মতি জানিয়ে বলল, হ আপা পারুম, আপনি চিন্তা করেন না, কাম তো প্রায় শেষই। রোজিনা বেগম কফি হাতে যেতে যেতে বললেন, আচ্ছা আমি যাচ্ছি, তুই খাবারগুলো সাজিয়ে রাখিস। কলি সম্মতি জানাতে রোজিনা বেগম উপরে উঠে গেলেন। হানিফ আহমেদ রুমে বসে কাজ করছেন।
বাংলাদেশেই তার ছোটোখাটো বিজনেস আছে, মাঝে মাঝে দেশের বাইরেও যেতে হয়। রোজিনা বেগম কফি দিতেই হানিফ আহমেদ মৃদুস্বরে বসলেন। রোজিনা বেগম কফি দিতেই হানিফ আহমেদ মৃদু হেসে বললেন, বসো। রোজিনা বেগম হানিফ আহমেদের পাশে বসলেন। হানিফ আহমেদ কফির কাপে চুমুক দিয়ে বললেন, ছেলেমেয়েরা ভালো থাকলেই আমাদের শান্তি। ওদের মুখের হাসি দেখলে সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। রোজিনা বেগম স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, এখন সব ভালো ভালোই হলেই হয়। হানিফ আহমেদ কফিটা অর্ধেক শেষ করে কফির কাপ সাইডে রেখে আবার ল্যাপটপের কাজে মজে গেলেন। রোজিনা বেগম ভুরুকুসকে বললেন, এ কি, কফি শেষ করে কাজ করো? হানিফ আহমেদ কাজ করতে করতে বললেন, না, কাজটা শেষ করতে হবে। তোমার ছেলে বিজনেসের কিছু শেয়ার দেশে সেট করবে, আর তাই এত কাজ। তাছাড়া নীল তো এখন আর বছরের পর বছর ধরে লন্ডনে থাকবে না। লন্ডনে মেইন বিজনেস থাকবে, যখন দরকার হবে যাওয়া আসা করবে। রোজিনা বেগম হেসে বললেন, আচ্ছা তুমি কাজ করো, আমি সবাইকে ডেকে নিয়ে নাস্তা দেই। আর তুমি তো তেল মশলা খাবে না, তো একটু স্যুপ বানিয়ে দেই। হানিফ আহমেদ সম্মতি জানাতেই রোজিনা বেগম নিচে চলে গেলেন। আফজাল হোসেন সহ পরিবারের সবাই একসাথে জড়ো হয়ে আছে। আমান আর নিশা দুজনেই কাঁদছে। আমান বলল, আব্বু, আপু যখন কাঁদছিল তখন অনেক বলেছিলাম এভাবে জোর করো না, কিন্তু তোমরা শুনলে না। নিশার কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেছে, কথা বলতে পারছে না। ভাই বোনের মধ্যে ঝগড়া মারামারি হলেও দিন শেষে একে অপরকে খুব ভালোবাসে ওরা। নিশা আধো আধো বলিতে বলল, আপু আমাকে একবার দেখিয়েছিল কিন্তু কিছু বলেনি। নিশির কথাতে আফজাল হোসেন থমকে গেলেন। তবে কি নীলের সাথে পরীর সম্পর্ক ছিল, নাকি অন্য কিছু? পরী কেন বলেনি তাদের? আফজাল হোসেন চিন্তাতে পড়ে গেলেন। যতই নিজেকে বোঝানোর চেষ্টা করছেন কিন্তু পারছেন না। বারবার চিন্তা এসে মাথায় হানা দিচ্ছে। হাফসা করিডোরে বসে কানে ইয়ারফোন গুঁজে গান শুনছে। অনিক এসেই হাফসার পাশে বসে পড়ল। হাফসা অনিককে একবার দেখে মিষ্টি হাসি দিল। অনিকও মিষ্টি হেসে বলল, গান শুনছ? হাফসা মাথা ঝাঁকালো। অনিক মৃদু হেসে বলল, কি গান? হাফসা কান থেকে ইয়ারফোন খুলে বলল, আমার সব থেকে ফেভারিট সং জাস্টিন বিবারের বেবি সং। উফ, জাস্ট অসাম। অনিক অবাক হয়ে বলল, ও রিয়েলি? হাফসা মাথা ঝাঁকালো। অনিক হেসে বলল, আমারও। হাফসা ভুরু কুঁচকাতেই অনিক বলল, রিয়েলি? আমি এই সংটা খুব ভালো গাইতেও পারি। হাফসা অবিশ্বাসী চোখ নিয়ে তাকে বলল, মজা করছেন? অনিক মৃদু হেসে বলল, মজা কেন করব, আমি সত্যি এটা খুব ভালো গাইতে পারি। ওকে, তোমাকে শোনাবো নে, তাহলেই তুমি বুঝতে পারবে। হাফসা সম্মতি জানালো। তারপর কিছুক্ষণ গল্প করলো। হাফসা ফোনে টাইম দেখে বলল, 9:30 বাজে। ভাইয়া এখনও আসে না কেন? সব কিছু ঠিকঠাক করতেও তো 1 ঘন্টা লাগবে। অনেক চিন্তা স্বরে বলল, দেখছি নীল কোথায়। নীলকে ফোন লাগাতেই নীল এসে হাজির, হাতে এক গাদা জিনিসপত্র। হাফসার ওপর ফেলে দিয়ে অনিকের পাশে বসল নীল। নীলকে দেখে অনিক পিঠ চাপড়ে বলল, বাজে কয়টা? এখনই তো ফোন দিচ্ছিলাম। নীল রাগী ভঙ্গিতে বলল, চুপ কর বেটা, এত সব আনতে গিয়েই তো লেট হলো। কোথায় একটু আপ্যায়ন করবি, তা না উল্টো প্রশ্ন করিস। অনিক বাঁকা হেসে বলল, কেন ভাই, ভাবিকে আদর যত্ন করে না? নীল ভেপা চেকা খেয়ে বলল, ছোট বোন আমার সামনে, আর তুই? হাফসা চোখ নাচিয়ে বলল, এমন ভাব ধরছো মনে হয় তুমি আমাকে কিছু বলো না। পিচ্ছি কাল থেকেই সব বলো, আর এখন তো আমার বান্ধবীকেই বিয়ে করেছ। তোমার ফাও প্যাসাল শোনার মতো সময় আমার নেই, আমি গেলাম। এ বলেই হাফসা ভেংসি কেটে চলে গেল। তারপর ব্যাগগুলো নিয়ে চলে গেল। তারপর ব্যাগগুলো নিয়ে চলে গেল। নীল আর অনিক হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। অনিক হাসি থামিয়ে বলল, কোন মুভি দেখব আমরা? নীল শান্ত স্বরে বলল, দ্য রং হাউস। অনিক চোখ বড় বড় করে বলল, ইংলিশ হরর মুভি? ভাই ওরা তো ভয় শেষ হয়ে যাবে। নীল বাঁকা হেসে বলল, এটাই তো চাই। অনেক মৃদু হাসল, সাথে নিল। হাফসা হন্তদন্ত হয়ে পরীর রুমে এলো। পরী উপুড় হয়ে শুয়ে টিভি দেখছিল। হাফসাকে রাগি মুটে রুমে প্রবেশ করতে দেখে পরী উঠে বসল। হাফসার দিকে তাকিয়ে একবার আগাগোড়া দেখে নিল, কিন্তু কিছুই বুঝে উঠতে পারল না। পরী হালকা ভয় নিয়ে জিজ্ঞাসা করল, কি হয়েছে? হাফসা পরীর দিকে রাগি চোখে তাকিয়ে বলল, তোর জামাইয়ের জন্য আমার জীবনটা তেনা তেনা হয়ে গেল। হাফসার কথা শুনে পরী ভ্যাবলা হয়ে গেল। ইনোসেন্ট ফেস করে বলল, কে, কার জামাই?
আমি পিওর সিঙ্গেল। হাফসা কিছু বলতে যাবে তার আগেই নীল এসে হাজির। নীল হাফসাকে উদ্দেশ্য করে বলল, হাফসা, জিহান সহ সবাইকে থিয়েটার রুমে নিয়ে যা, একটু পরই মুভি শুরু হবে। হাফসা কিছু না বলে চলে গেল। বাইরে বেরিয়ে ভাইয়ের 14 গোষ্ঠী উদ্ধার করলো। শেষমেশ নিজেই বোকা হয়ে গেল। ভাইয়ের 14 গোষ্ঠীর মধ্যে একজন তো সে নিজেও, তাই না? কথাটা বুঝতে পেরে আনমনে হাসতে লাগলো। আজকাল উল্টো পাল্টা কথা বলছে সে। হাফসা চলে যেতেই নীল রুম লক করে দিল। পরি ভয়ার্ত চোখে তাকালো। যেখানে নীল নিজেই পরির জন্য আলাদা রুম দিয়েছে, সেহেতু উল্টো পাল্টা কিছু হওয়ার চান্স 0। তবুও কেন জানি পরি ভয় পাচ্ছে। পরি নীলকে এক পলক দেখে বলল, তুমি টোটালি সিঙ্গেল, তাই না? পরি কিছু বলল না। আর ভাবতেই কেমন লাগছে। নীল শুনে নিয়েছে। নীল হঠাৎ পরির কোলে মাথা রেখে শুয়ে পড়ল। নীলের স্পর্শ পরির গায়ে লাগতেই সে যেন জমে গেল। হাত পা অবশ হয়ে যাচ্ছে, বুকের ভেতর কেমন দিম দিম শব্দ। নীল কোল থেকে মাথা না নামিয়েই বলল, বউকে আলাদা রুমে রাখলে তো এমন হওয়ারই কথা। বউ নিজেকে সিঙ্গেল বলেই দাবি করবে। যাই হোক, একটা চিহ্ন তো বসিয়ে দেওয়া উচিত। পরি কোনো রকম নিজেকে সামলে নিয়ে বলল, মানে? নীল বাঁকা হেসে উঠে বসল। তারপর পরির কানের কাছে মুখ নিয়ে বলল, মানে কোনো একটা কিছু করা দরকার। একটা লাভ বাইট বসিয়ে দিলে কেমন হয়? পরি ভয়ার্ত চোখে তাকিয়ে আছে। মুখ দিয়ে কোনো শব্দই বের হচ্ছে না। পরির এমন অবস্থা দেখে নীল ফিক করে হেসে দিল। নীলকে হাসতে দেখে পরি বোকা বনে গেল। নীল কোনো মতে হাসি থামিয়ে বলল, এত ভয় পাও কেন? তারপর আবার ভুরু কুঁচকে নিয়ে বলল, এই, তুমি কি আমার বাচ্চাদের ভবিষ্যৎ অন্ধকার করার প্ল্যান করেছো নাকি? হায় হায়, আমার বাচ্চাগুলো তো এখনই আসার জন্য কাঁদছে। পরি, তুমি কেমন মাম্মা? চলো আমাদের বেবিদের নিয়ে আসি। নীলের কথার আগা মাথা খুঁজে পেল না পরি। পরি ভাবলেশীনভাবে বলল, আমাদের বাচ্চা মানে? কোথায়, কবে, কেমন করে? পরির কথাতে নীল হাসতে হাসতে গড়াগড়ি খেল। হাসতে হাসতেই বলল, মানেটা হলো আমাদের বাচ্চা আসার জন্য কাঁদছে। তো মাম্মা, পাপা হিসেবে আমাদের উচিত ওদের এই পৃথিবীতে আনার ব্যবস্থা করা। নীলের কথা শুনে পরি কয়েক সেকেন্ড নীলের দিকে তাকিয়ে থাকলো। কিছুক্ষণ পর যখন পরি নীলের কথার মানে বুঝল, তখন পরি নীলের মুখে বালিশ ছুঁড়ে ওয়াশরুমের দিকে দৌড় দিল। নীল পরির যাওয়ার দিকে তাকিয়ে হাসতে লাগলো। কিছু সময় পর হাসি থামিয়ে বলল, পরি, তাড়াতাড়ি থিয়েটার রুমে চলে এসো। নীল আর কিছু না বলে হাসতে হাসতে বাইরে চলে আসলো। রুম থেকে বের হতেই রোজিনা বেগমের মুখোমুখি হলো। রোজিনা বেগমকে দেখে নীল দমে গেল। রোজিনা বেগম ছেলেকে এক পলক দেখে নিলেন, তারপর মিষ্টি হেসে বললেন, কি হয়েছে বাবা, এত খুশি কেন তুই? নীল বোকা হেসে গল্প সাজাতে লাগলো। মায়ের কাছে কি ওইসব কথা বলা যায়? মোটেও না। ছেলেকে বিব্রত বোধ করতে দেখে রোজিনা বেগম মৃদু হাসলেন। কিছু বুঝলেন কিনা তা ওনার মুখ দেখে বোঝা গেল না। নীল কিছু একটা বলতে চাচ্ছিল, ঠিক তখনই রোজিনা বেগম থামিয়ে দিলেন। রোজিনা বেগম বললেন, আর কিছু বলতে হবে না, আপনি যেতে পারেন শাহজাদা। মায়ের কথাতে নীল মুচকি হাসলো। মাকে জড়িয়ে ধরে বলল, আম্মি যান, আপনার আজ্ঞা শিরোধার্য। ছেলে আর মার খুনসুটি করে নিজেরে হাসতে লাগলো। হানিফ আহমেদ পাশ দিয়ে যাচ্ছিলেন। মার ছেলেকে হাসতে দেখে দাঁড়িয়ে গেলেন। নীল বাবাকে দেখে বলল, আব্বু, তুমি আমাদের মা ছেলের মাঝে হিংসে করো না প্লিজ। আমার 10টা না 5টা না, একটা মাত্র আম্মু। ছেলের কথা শুনে হানিফ আহমেদ মৃদু হাসলেন। তারপর চোখ মুখ কুঁচকে রসিকতার সুরে বললেন, তা কি বলছিস, আরেকটা আম্মু লাগবে? আমার কিন্তু সমস্যা নেই, আমি দুপায়ে রাজি। হানিফ আহমেদের কথা শুনে রোজিনা বেগম রাগে ফুঁসতে লাগলেন। রাগী চোখে তাকিয়ে স্থান ত্যাগ করলেন। হানিফ আহমেদ অসহায় দৃষ্টিতে চেয়ে বললেন, এই রে খেপেছে, আজ আমার অবস্থা শেষ। আমি যাই, দেখি কিছু করতে পারি কি না। দোয়া করিস বাবা, যা রাগ ম্যাডামের। মা বাবার এমন হাজারো খুনসুটি ভালোবাসা দেখে নীল অভ্যস্ত। বাবা মায়ের কাণ্ডে নীল হাসতে লাগলো। তারপর আপন মনে বলল, আমার বউটা যে কবে আগের মতো হবে, একদম মিষ্টি পড়ি, যাকে দেখলেই ছুঁয়ে দিতে ইচ্ছে হয়। ছোট বয়সে কেমন বাচ্চা মোটাই না করেছে, আর এখন তো বাচ্চা পুরো। শুধু কিছু সময়ের জন্য অনুভূতিটা চাপা পড়ে আছে। আর মাত্র কয়েকটা দিন, তারপর পুরোপুরিভাবেই সে আমার পরি। কথাগুলো ভাবতেই নীলের চোখের কোণে কিঞ্চিত পানি চিকচিক করে আবার দমে গেল। ভালোবাসা বুঝি এমনই হয়, শান্ত মনকে অশান্ত করার জন্য প্রিয় মানুষটার এক পলক চাহনি যথেষ্ট। নীল উঠছে ভালোবাসার দহনে।
আর নীল চায় জীবনের শেষ সময় অবধি এভাবেই পরীর সাথে কাটিয়ে দিতে। পরী কি তখন খুব লজ্জা পেয়েছে? পরীর লজ্জা মাখা মুখটা নীলের খুব দেখতে ইচ্ছে করছে। কি যে লাগছিল তখন! পুরো আকাশ বাতাস যেন নীলের সর্বাংশে লুটপাট চালাতে লাগলো। নীল আপন মনে হাসতে লাগলো আর পুনরায় নিজেকে বলল, পুরো পাগল হয়ে যাচ্ছি, পরীর প্রেমে পাগল। অনিক থিয়েটার রুমে তার লাগাতে ব্যস্ত। জীবনে কখনোই তার ফার লাগায়নি সে, বাবার আদরের দুলাল কিনা। তবে পড়াশোনা আর বিজনেস বেশ ভালো বুঝে। অনিক দুহাতে দু রকমের তার নিয়ে ভাবছে কোনটা লাগাবে, কিন্তু বুঝে উঠতে পারছে না। হাফসা থিয়েটার রুমে এসে অনিকের এই অবস্থা দেখে হেসে গড়াগড়ি খাচ্ছে। হাফসার হাসির শব্দ গাঢ় হতে অনিক পেছন ঘুরে তাকালো। পেছন ঘুরতে হাফসা চুপ হয়ে যায়। অনিক বিরক্তি নিয়ে বলল, এভাবে না হেসে পারলে হেল্প কর। হাফসা ভাবনি বলল, কোনো ব্যাপারই না, এটা সরুন আমি লাগিয়ে দিচ্ছি। অনিক ভুরু কুঁচকে বলল, আর ইউ শিওর? হাফসা মুখ বাঁকিয়ে বলল, তো মেয়ে বলে ছোটো করে দেখছেন নাকি? অনিক সরে যেতে হাফসা তার নিয়ে নাড়াচাড়া করতে লাগলো। 10 মিনিট বসে থেকেও কোনো কুল কিনারা খুঁজে পেল না। অনিক তাড়া দিয়ে বলল, হয়েছে? হাফসা পেছন ঘুরে মেয়েকে হাসি দিয়ে বলল, এই তো আরেকটু। কিন্তু আরও 5 মিনিট বসে থেকেও কোনো কিছুই করতে পারল না হাফসা। হাফসা উঠে দাঁড়াতে অনেক হাসতে লাগলো। বেচারা হাফসা গোমরা মুখ করে রইল। জিহান থিয়েটার রুমে আসতেই অনিক বলল, দেখো তো তারটা লাগাতে পারছি না। জিহান দেখছি বলে তারের কাছে চলে গেল। 2 মিনিটের মধ্যে জিহান তার লাগিয়ে দিল। অনিক ভুরু নাচাতেই হাফসা বোকা হাসিতে অধর রাঙিয়েছে। হাফসা কোনো মতে কাজ দেখে নিজেকে সরিয়ে নিল। অনেক বিষয়টা বুঝতে পেরে মৃদু হাসছে। তারপর জিহানকে নিয়ে বাকি কাজগুলো সেরে ফেলল। থিয়েটার রুমে পরপর 5 সিটের 4 সেট সোফা আছে, কিন্তু সবাই একটু স্পেস নিয়ে বসেছে। প্রথমটায় নিশাত, রনি, জিহান। দ্বিতীয়টায় অনিক, রিহান আর হাফসা বসেছে। তৃতীয়টায় রিনি, তিন্নি আর লিমন। সবার শেষের সোফাটাতে নীল আর পরি বসেছে। পরি হাফসার সাথে বসতে গিয়েছিল, কিন্তু নীল হাত টেনে ধরেছিল, যার কারণে পরি দমে গিয়ে নীলের সাথেই বসেছে। হরর মুভির নাম শুনতেই পরির বুক ধুকপুকানি শুরু হয়ে গেছে। দিনের বেলা হলেও চলতো, এখন তো রাত 11টা বাজে। আজকে পরি শেষ। পরি বারবার ঢোক গিলছে। নীল পরির অবস্থা বুঝতে পেরে মুচকে হাসছে। অনিক রিমোট ক্লিক করতে স্ক্রিনে বড় বড় করে ভেসে এলো, দ্য রং হাউস। এই নাম দেখেই পরির আত্মা কেঁপে উঠল। ইংলিশ হরর মুভিগুলো অত্যন্ত ভয়াবহ। পরি হরর মুভি দেখলে কেঁদে ভাসিয়ে দেয়। হাফসা পপকর্ন হাতে হৈ হৈ করছে। হাফসার সাথে সবাই তাল মেলাচ্ছে, কিন্তু পরি একদম শান্ত আর নীল পরির দিকে তাকিয়ে মুচকে হাসছে। মুভি অন হতেই সবাই চুপ হয়ে গেল। ভয়ানক সুর ভেসে আসতেই পরির পা কাঁপছে। পরি শুকনো ঢোক গিলে খানিকটা নীলের কাছে এসে বসল। নীল মিটমিটিয়ে হাসছে, কারণ সে তো এটাই চায়। হরর টোন কানে আসতেই পরি কেঁপে কেঁপে উঠছে। মুভি চলছে, সবাই মুভি দেখতে ব্যস্ত। হঠাৎ স্ক্রিনে ভয়ানক চেহারা বড় করে ভেসে উঠতেই পরি নীলকে দুহাতে আঁকড়ে ধরল। মনে হচ্ছে ওই ভয়ানক চেহারাটা একদম চোখের সামনে এসে পড়েছে, এই বুঝি গলা টিপে দেবে। কি ভয়ঙ্কর! পরি কাঁপছে। পরি নীল পরিকে এক হাতে জড়িয়ে নিল, একদম নিজের সাথে মিশিয়ে নিল। পরি ভরসা পেয়ে নীলকে শক্ত করে জড়িয়ে আছে। মনে হচ্ছে ও নীলের বুকের ভেতর ঢুকে যাবে। নীল মৃদু হাসছে, আলতো হাতে পরির হাত ধরে রেখেছে। এতক্ষণ কোনো ধ্যান না থাকলেও ও নীলের স্পর্শ পেয়ে পরির ধ্যান ফিরল। পরি জড়সড় হয়ে নীলের থেকে সরে গেল। নীল ভুরু কুঁচকে নিল। পরি সরে যেতে হ্যাঁচকা টানে মেয়েটিকে নিজের কাছে নিয়ে এলো। পরির হার্টবিট বেড়ে গেছে। নীল পরির কানের কাছে মুখ নিয়ে ঘোর লাগানো কণ্ঠে বলল, এত দূরে কেন যাচ্ছ? কাছে আসতে লজ্জা পাচ্ছ? আজ তো আমি। নীল পুরোটা শেষ করার আগেই পরি নীলের মুখ আটকে নিল। নীল পরির নাকে ঠোঁট ছুঁয়ে দিল। পরি কেঁপে উঠে নীলকে আঁকড়ে ধরেছে। খানিক বাদে আবার দুহাত দিয়ে সরিয়ে দিতে চাচ্ছে, কিন্তু নীল পরিকে যেতে দিচ্ছে না। বারবার পরিকে নিজের সাথে মিশিয়ে নিচ্ছে। পরির কোমর জড়িয়ে ধরে নীল নিজের কোলে বসিয়ে দিল। নীল পরির খোলা চুলগুলো গলার এক সাইডে দিয়ে ঘাড়ে চুমু বসিয়ে দেয়। প্রিয় মানুষের উষ্ণ ঠোঁটের স্পর্শে পরি বারবার কেঁপে উঠছে। নীলকে দূরে সরাতে চেয়েও পারছে না। নীল পরির কোমর জড়িয়ে ধরে বসে আছে। পরি কিছু বলতেও পারছে না। যদি একটু কিছু বলে তো এই আশেপাশের জনগণ এটাকে মুভি বানিয়ে দিবে।
হরর মুভির থেকেও নীলের মারাত্মক অনুভূতিগুলো পরীকে বেশি ভয় পাইয়ে দিচ্ছে। পুরো 1 ঘন্টা 40 মিনিট নীলের অনুভূতি চলতে থাকলো। পরী বিরক্তি মাখা দৃষ্টিতে থাকাকালীনই নীল দুষ্টু হাসছে। এতে শুকনো ঢোক গিলে নীলের খুনসুটিগুলো মেনে নিল। এই নীল আজকাল লজ্জাহীন হয়ে যাচ্ছে, এ যে ভয়ঙ্কর বিষয়। রাত 3টা বাজে কিন্তু পরীর চোখে ঘুম নেই। এই নীল আজকাল অসভ্য হয়ে যাচ্ছে। সবার সামনে কেউ যদি দেখে নিত। পরী ইচ্ছে করছে নীলকে 2-4টা কিল বসিয়ে দিতে। এখন প্রেম দেখাতে আসছেন উনি। গত 3টে বছর কতটা জ্বলেছে পরী, একটি বার কি খবর নিয়েছে? সবকিছু ভাবতে ভাবতে আবার পরিবারের কথা মনে পড়ছে পরীর। সবাইকে খুব রেগে আছে। পরীর কান্না পাচ্ছে কিন্তু তবু নিজেকে সামলানোর চেষ্টা চালাচ্ছে। সে ভাবছে, আচ্ছা আম্মু আব্বু কি আমাকে আর নীলকে মেনে নিবে না? আমি কি সেই সব মেয়েদের তালিকায় পড়ে গেলাম যারা বাবা মাকে কষ্ট দিয়ে চলে যায়? পরী এসব ভাবতে ভাবতে অঝরে কান্না করে দিল। ভাগ্যের নির্মম পরিহাসে আজ সে অসহায়। প্রিয় মানুষটা থাকতেও পরী নিজের অস্তিত্ব অনুভব করছে না। একটি মেয়ে শুধুমাত্র ভালোবাসার মানুষটাকে নিয়ে সম্পূর্ণ হতে পারে না। যে বাবা মা এত ভালোবাসা দিয়ে বড় করেছেন, ভালো থাকার জন্য তাদেরকেও প্রয়োজন। পরী ইচ্ছে করছে সব কিছু ছেড়ে চলে যেতে, কিন্তু এই নীলকে নিয়ে কত স্বপ্ন ছিল পরীর। কত রাত নির্ঘুম কাটিয়েছে শুধুমাত্র নীলের জন্য। নীলকে ছাড়া অন্য কারোর সাথে নিজেকে কল্পনা করাটাও অসম্ভব। আর এতদিন তো দোটানার মধ্যে ছিল, কিন্তু নীল তো এখন তার স্বামী। নীলের অস্তিত্ব পরীর সঙ্গে বেঁধে গেছে। নীলকে ছাড়া সম্ভব নয়। যদি নীলকে ছাড়তে হয় তো আত্মহত্যা নামক মহাপাপকে বেছে নেওয়াই উত্তম মনে হবে পরীর। আর নীলকে পেয়েও পরী ভালো নেই। পরিবারকে ছাড়া পরী ভালো থাকতে পারবে না। আচ্ছা, নীল তো বলেছে সব ঠিক করে দিবে। হ্যাঁ, নীল পারবে সব কিছু ঠিকঠাক করে দিতে। যদি না পারে তাহলে কি করবে পরী? এ কেমন দোটানার মাঝে ফেলেছেন সৃষ্টিকর্তা। নীল নাকি পরিবার, কোনটা বেছে নিবে সে? আর আত্মহত্যা কি হতে পারে সব কিছুর সমাধান? পরী ভাবতে পারছে না, নিজেকে পাগল পাগল লাগছে। পৃথিবীর সব থেকে অসহায় মুহূর্ত বুঝি এটাই, পরিবার আর ভালোবাসার মানুষের মধ্যে যে কোনো একজনকে বেছে নেওয়া। আদৌ কি সম্ভব? আচ্ছা, নীল তো এখন ওর অংশ, ওর স্বামী। তাহলে নীলও তো ওর পরিবারের অংশ। পরী আর ভাবতে পারছে না, বুকের ভেতর তীব্র যন্ত্রণা হচ্ছে। এই মুহূর্তে বেঁচে থাকাটাই সব থেকে কষ্টকর আর কঠিন কাজ মনে হচ্ছে। মৃত্যুকে বেশি শান্তি মনে হচ্ছে। তবে কি মানুষ আত্মহত্যা নামক মহাপাপকে বেছে নেয় শুধুমাত্র দোটানায় থাকার কারণে? কোনো একজনকে বেছে নেওয়ার যুদ্ধে হেরে যাওয়ার কারণেই করে নেয় সর্বোচ্চ পাপ? হয়তো হ্যাঁ, কিংবা না। সারা রাত ঘুম না হওয়ার কারণে মাথাটা ঝিম মেরে আছে পরীর। বেড বরাবর বিশাল মাপের ঘড়ি জানান দিচ্ছে যে একটু পরে আজান দেওয়া হবে। পরী নিজের কান্না কোনো মতে সামলে নিয়ে ব্যালকনিতে চলে গেল। শীতকাল পড়ে যাওয়াতে ফজরের আজান দেওয়া হলেও আকাশে অন্ধকার থাকে। শীতের হালকা কুয়াশা পরীকে ছুঁয়ে দিয়ে যাচ্ছে, কিন্তু শিশির ভেজাই ভোরকে পরী কিছুতেই উপভোগ করতে পারছে না। স্থির হয়ে কুয়াশায় জড়ানো আকাশের দিকে চেয়ে আছে পরী। কিছুক্ষণের মাঝে আজানের সুমধুর সুর ভেসে আসলো। পরী ওড়না টেনে মাথায় ঘোমটা দিয়ে নিল। আজান শেষ হতেই ওয়াশরুম থেকে অজু করে নামাজ পড়ে নিল। মোনাজাতে আল্লাহর কাছে নিজের সমস্তটা উজাড় করে বলল, সৃষ্টিকর্তা অন্তর্যামী, ওনার কাছে কোনো কিছু লোকানো যায় না। পরী মোনাজাতে আল্লাহর কাছে বলল, হে আল্লাহ, আমি জানি আমি পাপ করেছি, বাবা মায়ের অমতেই বিয়ে করেছি, কিন্তু আমাকে তো জোর করে বিয়ে দেওয়া হচ্ছিল। এটা কি মেনে নেওয়া খুব উত্তম ছিল? আল্লাহ, আমি আপনার কাছে একটাই মিনতি করছি, আমি আর আমার স্বামী আর পরিবার দুদিকটাই বেছে নিতে চাই। আমি যে অন্যায় করেছি তার জন্য আমাকে ক্ষমা করুন। ভালোবাসা কি খুব অন্যায়? তাহলে মনে কেন দিলেন এই প্রেমের অনুভূতি? আমি তো চাইনি এই অনুভূতি। আমি জানি আপনি সর্বোত্তম যেটা সেটাই করেন। আপনার উপর আমার আস্থা বিন্দুমাত্র কমবে না। শুধুমাত্র কষ্ট সইবার মতো ক্ষমতা আমাকে দিন। আমাকে সঠিক পথে পরিচালিত করুন। আমি যেন আপনার সিদ্ধান্তে মন থেকে মেনে নিতে পারি, সেই ক্ষমতাটুকু আমাকে দিন। সকলের দীর্ঘায়ু কামনা করছি। সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আল্লাহ, আমি আমার স্বামীর হাতে হাত রেখে চলতে চাই। যদি সেটা সম্ভব নাও হয়, অন্তত জান্নাতে ওনার সাথে থাকতে চাই। আল্লাহ আমার দোয়া কবুল করুন, সকলকে হেফাজত করুন। পরী মোনাজাত শেষ করতে চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল।
মনে হচ্ছে এক ফোঁটা পানির সাথে বুকের ভেতর জমে থাকা পাথরটা সরে গেল। বাকিটা আল্লাহর ইচ্ছে। নিশ্চয়ই তিনি সর্বোত্তম পথ দেখাবেন। পরীর নিজেকে হালকা লাগছে, নামাজের মতো প্রশান্তি কোথাও পাওয়া যায় না। পরীর চোখে ঘুম নেই, সমস্ত ঘুম দুঃখগুলোর সাথে উবে গেছে। আকাশে আলো আসতেই পরী নিচে চলে গেল। রোজিনা বেগম ঘুম থেকে ওঠেননি। সকাল হতে খানিকটা সময় বাকি। পরী ভাবল কিচেনে গিয়ে সবার জন্য নাস্তা বানিয়ে নেওয়া যাক, তাহলে আম্মুকে আর কষ্ট করতে হবে না। পরী ময়দা নামিয়ে মেখে নিল, মটরশুঁটি সিদ্ধ করে নিল, তারপর মটরশুঁটির কচুরি বেলে নিল, কিন্তু ভাজল না, কারণ এত আগে ভাজলে ঠান্ডা হয়ে যাবে। সাথে আলুর দম আর চাটনি, কফি আর চায়ের পানি বসিয়ে দিয়ে জুস বানাতে লাগলো। জুস বানানো শেষ হতেই রোজিনা বেগম কিচেনে এসে পড়লেন। কিচেনে পরীকে দেখে অবাক হয়ে গেলেন। রোজিনা বেগমকে দেখে পরী মিষ্টি করে হাসি দিল। রোজিনা বেগম বাটি খুলে খুলে সমস্তটা দেখে নিচ্ছেন। পরীর দিকে অবাক হয়ে তাকে বললেন, এই পাকামোগুলো তোকে কে করতে বলেছে? পরী মৃদু হেসে বলল, আম্মু তুমি তো রোজ বানাও, আজ না হয় আমি বানালাম। আর আমি এইগুলো বেশ ভালোই পারি। সবাই চেটেপুটে খাবার খেয়ে নেবে, দেখে নিও, ভরসা করতেই পারো। রোজিনা বেগম মৃদু স্বরে বললেন, সেটা না রে মা, বাসায় আজ কত লোকজন, তো সব একা হাতে করতে গেলি কেন? আমাকে তো ডাকতে পারতি, তাই না? পরী চা আর কফি চুলা থেকে নামাতে নামাতে বলল, ঘুম আসছিল না মা, তাই ভাবলাম কাজ করলে ভালো লাগবে আর তোমার কাজে সাহায্য হবে। তুমি একা একা এত কিছু সামলাও, আর আমি এইটুকুনি করতে পারবো না? রোজিনা বেগম পরীর কপালে চুমু দিয়ে বললেন, আমার লক্ষ্মী মেয়ে। পরী মৃদু হাসল। রোজিনা বেগম বললেন, 7টা বেজে গেছে, আমি ময়নাকে দিয়ে সবার জন্য চা কফি পাঠিয়ে দেব, তুই চিন্তা করিস না। তুই এখন যা, রেস্ট নে। পরী বলল, আম্মু কচুরিগুলো ভাজা বাকি আছে তো, একটু পরে যাই। রোজিনা বেগম শুনতে নারাজ। রোজিনা বেগম চা কফি সাজাতে সাজাতে বললেন, আমি নীলের জন্য ব্ল্যাক কফি বানিয়ে দিচ্ছি, তুই নিয়ে যা। পরী বলল, আমি ওনার জন্য ব্ল্যাক কফি বানিয়ে রেখেছি। রোজিনা বেগম মৃদু হেসে বললেন, তাহলে আর কি, নীলকে দিয়ে আয়, আর কিচেনে আসা লাগবে না, অনেক পাকামো করেছেন, এখন স্বামী সেবা করুন। স্বামী সেবা কথাটা শুনতেই পরী লজ্জায় শিউরে গেল। কফি হাতে নিয়ে লজ্জা মাখা কণ্ঠে বলল, আমি আসছি আম্মু। পরীকে লজ্জা পেতে দেখে রোজিনা বেগম হাসলেন। ময়নাকে ডেকে সবাইকে চা কফি দিয়ে আসতে বললেন, আর স্বামীর চাটা নিজ হাতে নিয়ে গেলেন। হানিফ আহমেদ রোজিনা বেগমের হাত থেকে চা নিতে পছন্দ করেন, তাই রোজিনা বেগমও যথাসম্ভব চেষ্টা করেন স্বামীর ইচ্ছের সম্মান প্রদর্শন করতে। পরী নীলের রুমের কাছে এসে কফি হাতে দাঁড়িয়ে আছে। দরজাটা ভেরানো। পরী নক করবে কি করবে না তা নিয়ে ভাবছে। নক করা উচিত ভেবে দরজায় কড়া দিল পরী। দরজায় কারো কড়া দেওয়ার শব্দে নীল বলল, কামিং। পরী দরজাটা হালকা খুলে ভেতরে আসলো। নীল রকিং চেয়ারে বসে মাথায় হাত গুজে বসে আছে। পরী কিছুক্ষণ দাঁড়িয়ে নীলকে দেখে নিল, কিন্তু কিছু বুঝে উঠতে পারল না। খানিকটা অস্বস্তি নিয়ে বলল, আপনার কফি। পরীর কণ্ঠস্বর শুনে নীল মাথা উঁচু করে তাকালো। নীলকে দেখে বোঝা যাচ্ছে সারা রাত ঘুমায়নি। কিন্তু নীল কেন ঘুমায়নি? ও কি কোনো কিছু নিয়ে টেনশনে আছে? নীলের মুখটা দেখে পরীর বুকের ভেতর চিনচিন ব্যথা শুরু হয়ে গেল। এই কয়েকদিনে নীলের এমন ফ্যাকাশে মুখ পরী দেখেনি কখনো। পরীকে ভাবলেশীনভাবে তাকাতে দেখে নীল মলিন হাসল। হাত থেকে কফিটা নিয়ে বলল, দাঁড়িয়ে আছো কেন, বসো। পরী বসলো না, কথা বলল না, শুধু নীলের মুখের দিকে তাকে বোঝার চেষ্টা করলো নীলের কি কিছু হয়েছে। পরীকে না বসতে দেখেও নীল কিছু বলল না। কফিটা অতি যত্নে শেষ করে নিল। টেস্ট ভালো হয়েছে। পরী এখনও নীলের দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে নীলকে নিয়ে কঠিন কোনো গবেষণা করছে। রকিং চেয়ার থেকে নীল উঠে দাঁড়ালো। কফির মগটা সাইডের টেবিলে রেখে নীল মুচকি হেসে বলল, কফিটা ভালো ছিল, এখন থেকে রোজ আমার এই কফি চাই। এর মানে আমি যতদিন বাসায় থাকবো তুমি কফি বানিয়ে দিবে। আর মিসেস রাফসান আহমেদ, বাবার বাড়িতে 1 সপ্তাহের বেশি ঘোরাঘুরি আপনার জন্য অনুমতি নেই। আমি আপনাকে ছাড়া বেশি দিন থাকতে পারবো না, বুঝেছেন? এই বলেই নীল পরীর নাক টিপে দিল। সবটা যেন পলকে ঘটে যাচ্ছে। পরীর কপালে উষ্ণ ঠোঁট ছুঁয়ে দিয়ে ওয়াশরুমে চলে গেল। পরী নীলের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। যদি বাবা মা নীলকে সহ মেনে না নেয়, তাহলে তো বিচ্ছেদের মতো কঠিন সত্যকে মেনে নিতে হবে। নীলকে ছাড়া থাকতে পারবে কি পরী? আর নীল তো পরীকে নিয়ে স্বপ্ন বুনছে। পরী কী করে ভেঙে দিবে এই স্বপ্ন?
আর বাবা মা তাদেরকে কষ্ট দিয়েই বা পরী কতটা ভালো থাকবে। পরীর চোখ দিয়ে আবার বর্ষণ নেমে গেল। নীল নাকি পরিবার, পরীর শান্ত হওয়া মনটা বিচ্ছেদের কথা ভাবতেই অশান্ত হয়ে গেল। এ কেমন অনুভূতি, কেন এমন হচ্ছে?